সকলকে স্বাগত জানাই। আমি কুহু সরকার। আজকের এই ভিডিওটিতে বেঞ্জামিন ব্লুমসের ট্যাক্সোনমি সম্পর্কে আলোচনা করব। বেঞ্জামিন ব্লুমসের ট্যাক্সোনমি ইউজিসি নেট পেপার 1 এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন টিচিং এক্সামে কিন্তু বেঞ্জামিন ব্লুমসের ট্যাক্সোনমি থেকে কোয়েশ্চেন আসে এবং ইউজিসি নেটের নিউ ট্রেন্ডস অনুযায়ী ট্যাক্সোনমির নিউ ভার্সন থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। তো চলো দেখে নেওয়া যাক। Who was Benjamin Bloom? Benjamin Bloom was an American educationalist, psychologist, and didactician. His taxonomy was known as the Taxonomy of Educational Objectives, which was published in 1956. So please write it down. এই জায়গাটা থেকে কিন্তু ইউজিসি নেটের কোয়েশ্চেন তৈরি হয়েছে। The Taxonomy of Educational Objectives. Later, in 2001, David Carthol and Lauren Anderson published a revised version of taxonomy, which was named as a taxonomy for learning, teaching, and assessing. A taxonomy for learning, teaching, and assessing, which is also called revised taxonomy, which was published in 2001. Now, Bloom's taxonomy was divided into 3 domains. First one is the cognitive domain, second one is the affective domain, and third one is the psychomotor domain. Though cognitive domain and affective domain was particularly given by Benjamin Bloom. মানে উনি কগনিটিভ ডোমেন এবং এফেক্টিভ ডোমেনই কিন্তু দিয়েছিলেন। পরবর্তীকালে সিমসন, হ্যারো, ডেভ এরা সাইকোমোটর ডোমেন নিয়ে পাবলিশ করেন এবং সেটা পরবর্তীকালে ব্লুমসের ট্যাক্সোনমির মধ্যেই ধরা হয়। তো এখন কিন্তু ইউজিসি নেটের নিউ ট্রেন্ডস অনুযায়ী এই সিমসনের ট্যাক্সোনমি, হ্যারোর ট্যাক্সোনমি থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে, যেটা আগে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল নয়। নাও as I said that Bloom's taxonomy was divided into 3 phases or 3 domains: cognitive domain, affective domain, and psychomotor domain. Cognitive domain mean head, affective domain mean our heart, and psychomotor domain mean our hand. তাহলে দেখো, cognitive domain means objectives and skills that help you process information. This is where we find Bloom's taxonomy. Cognitive domain mean মানে বোঝাচ্ছে আমরা যখন কিছু ইনফরমেশন গ্যাদার করি, কালেক্ট করি, যেটা আমাদের ব্রেনের সঙ্গে সম্পর্কযুক্ত। অ্যাফেক্টিভ ডোমেন বলতে আমাদের ফিলিংসকে বোঝায়, যেটা আমাদের হার্টের সঙ্গে যুক্ত। অ্যাফেক্টিভ অবজেক্টিভস ডিলস উইথ ফিলিংস, ইমোশন, অ্যাটিটিউডস, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড প্রেফারেন্স। আর সাইকোমোটর ডোমেন মিন, যেটা আমি বললাম, হাতকে বোঝায়। হাত মিনস আওয়ার ডুইংস, ওয়ার্ক। Objectives that include those related to motor skills, coordination, and physical movement. Now, আজকের এই ভিডিওটিতে আমি কিন্তু ব্লুমসের কগনিটিভ ডোমেইনস নিয়ে আলোচনা করব। কগনিটিভ ডোমেন নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওটিতে আমি এফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেন নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের অবশ্যই 1956 এর ওল্ড ভার্সনটাকে জানতে হবে নিউ ভার্সনটাকে জানতে গেলে। ওল্ড ভার্সনটা মনে রাখার জন্য আগে কিন্তু ওল্ড ভার্সন থেকেও অনেক কোয়েশ্চেন আসতো, এখনো আসে, তোমাদের কিন্তু মনে রাখা দরকার। তার জন্য একটা অ্যাক্রোনিম তোমরা মনে রাখতে পারো, KCA2SE। তো ফার্স্টে আসছে কে মিন নলেজ, সি মিন কম্প্রিহেনশন, এ মিন অ্যাপ্লিকেশন, অ্যাগেন এ মিন অ্যানালাইসিস, এস মিন সিনথেসিস অ্যান্ড ই মিন ইভ্যালুয়েশন। নাও রিভাইজড ভার্সনে আমরা দেখতে পাই যে এই নাউনগুলো থেকে কিন্তু ভার্বে চেঞ্জ হচ্ছে এবং কিছু পরিবর্তন হচ্ছে। প্রথমেই আমরা দেখব নলেজটা চেঞ্জ হয়েছে রিমেম্বার অথবা রিমেম্বারিং, কম্প্রিহেনশনটা চেঞ্জ হয়েছে আন্ডারস্ট্যান্ড অথবা আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশনটা চেঞ্জ হয়েছে অ্যাপ্লাইং, অ্যানালিসিসটা চেঞ্জ হয়েছে অ্যানালাইজিং। এখানে সিনথেসিসটা কিন্তু পরে চেঞ্জ হয়ে উপরে চলে গেছে এবং ইভ্যালুয়েশনটা নিচে এসছে। তাহলে এখানে আমরা দেখব অ্যানালাইজিং এর পর আসছে ইভ্যালুয়েটিং এবং লাস্টে আসবে ক্রিয়েটিং। ওকে, সো প্লিজ নোট ইট ডাউন বিকজ ফ্রম দেয়ার মেনি কোয়েশ্চেন হ্যাড বিন আস্কড। ওকে,
এবং এটা থেকে তোমাদের অ্যারেঞ্জ করতে দেবে, এখান থেকে ইনডেপথ কোয়েশ্চেন কিন্তু আসছে। নাও এক এক করে আমি তোমাদেরকে মনে করাবো এবং খুব সুন্দর একটা স্টোরি টেলিং এর মাধ্যমে কিন্তু আমি এই পুরো ফ্রেজগুলোকে পরপর তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং আশা করি এরপরে আর তোমরা কোনোদিন ভুলবে না। নাও দ্য ফার্স্ট ফ্রেজ ইজ রিমেম্বার অর রিমেম্বারিং। ওকে, নাও আমি যেহেতু লিটারেচারের স্টুডেন্ট, আমি তোমাদেরকে লিটারেচার দিয়ে বোঝাবো। ধরো আমি তোমাদেরকে ম্যাকবেথ পড়াচ্ছি, ফার্স্ট ক্লাসে আমি আসলাম। ফার্স্ট ক্লাসে আমি এসেই কি করব, তোমাদেরকে ম্যাকবেথের ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব, তাই তো? প্লেও যখন তোমরা পড়ো দেখবে ওপরে ক্যারেক্টার লিস্ট থাকে, কেন? তোমাদেরকে কিন্তু সেটা মেমোরাইজ করতে হয়। তাহলে আমি তোমাদেরকে বলবো ম্যালকম কে ছিলেন? ম্যালকম ওয়াজ দ্য কিং অফ গ্লামিস, লেটার হি বিকেম দ্য কিং অফ স্কটল্যান্ড। ডানকান কে ছিলেন? কিং অফ স্কটল্যান্ড। ডানকানের দুই ছেলে কে ছিলেন? ম্যালকম, ডোনাল্ড বেন। ব্যাংকু কে ছিলেন? এই ক্যারেক্টার লিস্টগুলো আমি দিয়ে দেবো। শুধুমাত্র ক্যারেক্টার লিস্ট নয়, সেখানকার সেটিং, এটা স্কটল্যান্ডে প্লেটা হয়েছিল বা স্কটল্যান্ডের ঘটনা জিনিসটা, সেই জিনিসটা আমি তোমাদেরকে বলে দেবো। ফার্স্ট ক্লাসে আমার কাজ শেষ। আমি কি করলাম, তোমাদের কিছু কি ফ্যাক্টস কিন্তু মেমোরাইজ করালাম। তোমরা যদি ম্যাকবেথের ক্যারেক্টারই না জানো, আমি পরের দিন এসে তোমাদেরকে বোঝালে তোমরা বুঝবে কি করে? আমি যদি ব্যাংকু বলি, তোমরা বলবে ব্যাংকু কে ছিলেন, তাই তো? তো ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে রিমেম্বারিং মানে তোমাদেরকে মেমোরাইজ করালাম। তো ফার্স্ট ফ্রেজ আই হোপ ইউ আন্ডারস্টুড। নাও সেকেন্ড দিন আমি আসলাম, সেকেন্ড দিন আমি এসে তোমাদেরকে থিম বোঝালাম। আন্ডারস্ট্যান্ডিং, দ্য ফ্রেজ নেম ইজ আন্ডারস্ট্যান্ডিং। তো এই আন্ডারস্ট্যান্ডিং ফ্রেজে আমি তোমাদেরকে থিম বোঝালাম, ট্রাজিক হিরো কাকে বলে, ট্রাজিক হিরোর ফিচার্স কাকে বলে, ট্রাজেডি কাকে বলে, সব তোমাদেরকে কি ফ্যাক্টস গুলো কিন্তু তোমাদেরকে বোঝালাম, মুখস্থ করালাম না, বোঝালাম। অ্যারিস্টটল ট্রাজিক হিরো বলতে কি বুঝিয়েছিলেন, অ্যারিস্টটল কি ফিচার্স দিয়েছিলেন। নাও ইউ নো দ্য সামারি অফ ম্যাকবেথ এবং ইউ আন্ডারস্টুড দ্য ট্রাজিক ফ্ল। ম্যাকবেথের ট্রাজিক ফ্ল কি ছিল? যে হি ওয়াজ ওভার অ্যাম্বিসিয়াস, রাইট? তো তোমরা এখন বুঝে গেলে, তোমরা থিমটা বুঝে গেলে। নাও সেকেন্ড ফ্রেজটা মিন আন্ডারস্ট্যান্ডিং, আই হোপ ইউ আন্ডারস্টুড। নাও থার্ড ফ্রেজ অ্যাপ্লাইং। তোমরা এবার কি করবে? অ্যাপ্লাই করবে। থার্ড দিন আমি তোমাদেরকে কিং লিয়ার পড়াতে আসলাম। তোমরা কিন্তু এখন অলরেডি ট্রাজিক হিরো কাকে বলে, ট্রাজেডি কাকে বলে, ট্রাজিক ফিচার্স কি তোমরা জানো। এখন আমি শুধু তখন তোমাদেরকে থিমটা বলবো বা কি ফ্যাক্টস গুলো বলবো, তোমরা কিন্তু আস্তে আস্তে নিজেরাই রিলেট করতে পারবে। তাহলে দেখো এখানে বলা আছে ইউজ ইনফরমেশন ইন নিউ সিচুয়েশন। হ্যাঁ, এক্সিকিউট, ইমপ্লিমেন্ট, সলভ, ইউজ, ডেমনস্ট্রেট, ইন্টারপ্রেট, অপারেট, শিডিউল অ্যান্ড স্কেচ। ওকে, তাহলে এখানে তোমরা কিন্তু কি করবে? অ্যাপ্লাই করবে। তোমরা যা যা ম্যাকবেথ থেকে শিখেছো, যে এখানে তোমরা কিং লিয়ারের ট্রাজিক ফ্ল খুঁজবে, যেটা কি ছিল? লাভ অফ ফ্ল্যাটারি, তাই তো? তো তোমরা যা যা ম্যাকবেথ থেকে শিখেছো সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে কিং লিয়ারে। এবার ফোর্থ ফ্রেজ অ্যানালাইজ। অ্যানালাইজ কি বলছে? ড্র কানেকশনস অ্যামং আইডিয়াস, ডিফারেন্সিয়েট, অর্গানাইজ, রিলেট, কম্পেয়ার, কন্ট্রাস্ট, ডিস্টিংগুইশ, এক্সামিন, এক্সপেরিমেন্ট, কোয়েশ্চেন অ্যান্ড টেস্ট। তো অ্যানালাইজ তোমরা কি করবে? তোমরা এবার, আমি তোমাদেরকে ম্যাকবেথ পড়িয়েছি, আমি তোমাদেরকে কিং লিয়ার পড়িয়েছি। নাও ইউ নো হাউ টু ডিফারেন্সিয়েট, হাউ টু ডেসক্রাইব দ্য প্লে, রাইট? নাও ইউ আর ভেরি মাচ এবল। তুমি কিন্তু দুটো প্লের মধ্যে ডিফারেন্সিয়েট করতে শিখে গেছো। তুমি জানো যে ম্যাকবেথের কি ফ্ল ছিল, কিং লিয়ারের কি ফ্ল ছিল, কিং লিয়ারের কি দোষ ছিল, ম্যাকবেথের কি গুণ ছিল। এটা কিন্তু তুমি নিজেই কিন্তু অ্যানালাইজ করতে পারছো। দুটো প্লেকে একে অপরের থেকে ডিফারেন্সিয়েট করতে তুমি নিজেই পারছো। নাও দ্য ফিফথ ফেজ ওয়াজ ইভ্যালুয়েটিং। ইভ্যালুয়েটিং এ কি হবে? জাস্টিফাই আ স্ট্যান্ড অর ডিসিশন, অ্যাপ্রেজ, আর্গিউ, ডিফেন্ড, জাজ, সিলেক্ট, সাপোর্ট, ভ্যালু, ক্রিটিক অ্যান্ড ওয়ে। তাহলে কি হবে? তুমি এরপর কি করতে পারবে? এরপর তুমি নিজের একটা স্ট্যান্ড নিতে পারবে। তুমি প্রথমে, আমি আবার রিকল করাচ্ছি, প্রথমে তুমি কি ফ্যাক্টস গুলো মনে রাখলে, তারপর তুমি সামারিটা বুঝলে, তারপর তুমি সেটা কিং লিয়ারে অ্যাপ্লাই করলে। এবার তুমি কিন্তু ম্যাকবেথ এবং কিং লিয়ারের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারলে, মানে দুটোর মধ্যে কি ভিন্নতা সেটা আলাদা করতে পারলে, এবং তোমার ইভ্যালুয়েটিং ফেজে তুমি নিজের মতামত প্রকাশ করতে পারলে। তুমি নিজের একটা জাজমেন্ট দিতে পারলে যে হ্যাঁ এটা কি ঠিক, এটা কি ভুল, ম্যাকবেথ কি করেছিল, কিং লিয়ার কি করেছিল, বা এটা কি হওয়া উচিত ছিল, সেটা কিন্তু তুমি নিজের একটা আইডিয়া কিন্তু তুমি
তৈরি করতে পারছো, বিল্ড করতে পারছো। এবার তুমি যখন সবই জেনে গেছো, সবই পারো, এবার তুমি কি করবে? ক্রিয়েট অর ক্রিয়েটিং, প্রডিউস নিউ অরিজিনাল ওয়ার্ক, ডিজাইন, অ্যাসেম্বল, কন্ট্রাস্ট, কনজেকচার, ডেভেলপ, ফর্মুলেট, অথর অ্যান্ড ইনভেস্টিগেট। তাহলে এবার তুমি নিজের একটা ওয়ার্ক, নিউ ওয়ার্ক তুমি ক্রিয়েট করতে পারবে। তাহলে একটা যখন বলে না, কেউ যখন কিছু লেখালেখি করে তার আগে তাকে প্রচুর পড়তে হয়। আমিও যখন ভিডিওটা বানিয়েছি, আমিও অন্য বই পড়েছি প্রচুর, অন্য ভিডিও দেখেছি, নিজের একটা নিজস্বতা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, তাই তো? তাহলে এখানে দেখো, এবার তুমি ক্রিয়েট করতে পারবে, লাস্ট ফ্রেজে তুমি নিজে নিজেই ক্রিয়েশন করতে পারছো। তাহলে আশা করি তোমরা কিন্তু এই ফ্রেজগুলো খুব ভালো করে বুঝেছো কগনিটিভ ডোমেনের। নাও কিছু কোয়েশ্চেন করে নেওয়া যাক। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দ্য লেভেল অফ ব্লুমস ট্যাক্সোনমি from lower to higher order in the cognitive domain: analyzing, understanding, applying, evaluating, remembering। তোমাদেরকে পরপর সাজাতে হবে। তোমরা আশা করি খুব ভালো করেই জানো, প্রথমে আমাদের কি ছিল? রিমেম্বারিং, দেন আন্ডারস্ট্যান্ডিং, দেন অ্যাপ্লাইং, দেন অ্যানালাইজিং, দেন ক্রিয়েটিং, রাইট? তাহলে এখানে অ্যান্সার হবে EBCAD। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, যেখানে ম্যাচ দ্য ফলোইং। এই তিনটে কোয়েশ্চেনই কিন্তু ইউজিসি নেট থেকে আমি তুলে এনেছি, আরো কোয়েশ্চেন ইউজিসি নেট থেকে আসে, আমি লাস্ট কিছু ইয়ার থেকে নিয়ে এসেছি। এখানে দেখো ম্যাচ দ্য ফলোইং করতে হবে: ইভ্যালুয়েশন, নলেজ, অ্যানালিসিস, অ্যাপ্লিকেশন। এগুলোর সঙ্গে এর সাজেস্টেড ওয়ার্ড তোমাদের ম্যাচ করতে হবে। আমি যে লিস্টটা দিয়েছি সেখানে কিছু ওয়ার্ড আছে, অবশ্যই মনে রাখবে। তাহলে এখানে দেখো অ্যান্সার দিয়ে দেওয়াই আছে। ইভ্যালুয়েশন হচ্ছে অ্যাপ্রেইজ, নলেজ, ডিফাইন, অ্যানালিসিস, ডিস্টিংগুইশ, অ্যান্ড অ্যাপ্লিকেশন, ডেমনস্ট্রেট। ওকে, now the third question, according to the revised Bloom's taxonomy, which of the following categories is considered to be highest for the learner: understand, apply, analyze, or create? তাহলে তোমরা জানো লোয়ার থেকে হাইয়েস্টে যাচ্ছে, হাইস্ট লেভেলে যাচ্ছে, তো লাস্টে কি ছিল? ক্রিয়েশন। যখন আমরা হাইস্ট লেভেলে যাই তখন আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে অপশন ডি উইল বি দ্য অ্যান্সার। So thank you very much for giving your time, and if you have any queries, please write down in the comment section. Thank you.